আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজকের এর ব্যতিক্রম নয়। দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি একটি গণমাধ্যমকে ইন্টারভিউতে বলেছেন যে তার সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত। এই প্রশ্নের উত্তরে বলেছেন 4 বছরের কম অথবা তার থেকেও কম, এবং তিনি মনে করেন যে আগামী সংসদ যেটি হবে সেই সংসদের মেয়াদও 4 বছর হওয়া উচিত। এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে সংবিধান সংশোধন কমিটি বা সংস্কার কমিটি যেটি করা হয়েছে সেই সংস্কার কমিশন এ ধরনের প্রস্তাবনা করতে পারে। কেন তিনি এই 4 বছর সংখ্যা উল্লেখ করলেন? এই 4 বছরই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে চাচ্ছেন কিনা, কিংবা তাদের আকাঙ্ক্ষা আছে কিনা যে 4 বছরের মধ্যেই যে সংস্কারগুলি করা উচিত সেই সংস্কারগুলি তারা করতে পারবেন, যাতে করে বাংলাদেশের রাজনীতি একটি বিধিবদ্ধ কিংবা একটি নীতির সম্মুখীন হয় এবং রাজনীতিবিদরা নীতির প্রেক্ষিতে রাজনীতি করেন। এ বিষয়ে আজকে কথা বলবো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। তিনি কিছুদিন পরপরই তার নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং সেই বক্তব্যগুলি ফাঁস হওয়ার পর রাজনীতিতে এ নিয়ে অনেক চর্চা হয়। আমরা এও দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ নিয়ে সরাসরি ভারতের সাথে কথা বলেছেন বলে তিনি বলেছেন, এবং তিনি এও বলেছেন ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সেটি একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। তার পররাষ্ট্র উপদেষ্টাও একই কথা বলেছেন, এবং বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য তিনি নেতাকর্মীদের সাথে যে ধরনের আলোচনা করছেন তার প্রতিবাদ করছেন। অপরদিকে শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা যাদের সাথে তিনি কথা বলছেন তারা অনেকেই হয়তো এতে অনুপ্রাণিত হচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ধরনের কথা বলে কিংবা বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে ইতিমধ্যেই তটস্থ আওয়ামী লীগ দেশে যারা আছেন নেতাকর্মী তাদের মধ্যে আসলে কোনো ধরনের প্রাণের সঞ্চার হচ্ছে কিনা এবং তাদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে কিনা। ইতিমধ্যে একজন যুবলীগ নেতাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার কারণে গ্রেফতার করা হয়েছে, তাকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য 3 জন অতিথি আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, 2 জন স্টুডিওতে এবং 1 জন ভার্চুয়ালি যোগ দিচ্ছেন। আমাদের সাথে হাতের ডানে আছেন জনাব মুজিবুল হক মনি, যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট যুক্তরাজ্য জাসদ। জনাব মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কার্যকরী প্রেসিডেন্ট, আপনাকে যুক্তরাজ্য জাসদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা শুনছেন সবার প্রতি আমার শুভেচ্ছা। আমার হাতের বামে আছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান জামান, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস। জনাব জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের সাথে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন জনাব এম.এ. লিংকন মোল্লা, মেম্বার্স সেক্রেটারি অল ইউরোপিয়ান আওয়ামী লীগ কোঅর্ডিনেটিং কমিটি। জনাব মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ফারহান ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এসটিভির যারা দর্শক আজকে দেখবেন এবং যারা গেস্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই এও জানেন গতকালকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বর্তমানে বিলেতে সফরে রয়েছেন, এবং গতকালকে একটি গণজমায়েত তারা আয়োজন করেছিলেন। যদিও জামাতে ইসলামের নামে সেই আয়োজনটি হয়নি, একটি হিউম্যান রাইটস সংগঠন এই আয়োজনের প্রধান উদ্যোক্তা। তবে সেখানে জামাতে ইসলামের অনেক নেতৃবৃন্দ ছিলেন, এবং ডক্টর শফিকুর রহমান যা বলেছেন সবই জামাতে ইসলাম কেন্দ্রিক রাজনীতি এবং বাংলাদেশ ঘিরেই তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা নিশ্চয়ই এ নিয়েও কথা বলব। সেই বক্তব্যে তিনি একটি কথা বলেছেন, তার বক্তব্য প্রদানকালে তিনি বলেছেন যে সাবেক সরকার একটি প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট সরকার, এবং তিনি বলেছেন স্বস্বীকৃত, অর্থাৎ তারা আওয়ামী লীগ নিজেরা স্বীকার করেছেন যে তারা ফ্যাসিস্ট। ডক্টর শফিকুর রহমান এর মাধ্যমে আসলে কি বলতে চেয়েছেন তার বিশ্লেষণ যেমন আমরা করব, কারণ এর আগেই তিনি বলেছিলেন যে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিজম এই শব্দগুলি বারবার তিনি প্রয়োগ করতে চান না, ব্যবহার করতে চান না। এর পরিপ্রেক্ষিতে তার পরিষ্কার কথা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে আত্মস্বীকৃত ফ্যাসিস্ট। দর্শক মণ্ডলী, এই সফরকে ঘিরে আমরা দেখেছি যে যুক্তরাজ্যে অনেক আলোচনা, একই সাথে ডক্টর শফিকুর রহমান 5 আগস্ট পরবর্তী তার ব্যক্তিগত ইমেজ কিংবা রাজনীতিতে তার যে প্রভাব বিস্তার কিংবা প্রভাব বিস্তারের যে পরিকল্পনা, এবং একই সাথে তাকে ঘিরে
বাংলাদেশের একটি তার দল এবং একটি জনগোষ্ঠীর মধ্যে যে আগ্রহ, তারই বহিঃপ্রকাশ ছিল গতকালকে। আমরা দেখেছি অনেক শত শত মানুষ এই সভায় অংশগ্রহণ করেছেন। আমরা এও দেখেছি জামাতে ইসলামের বাইরে অনেক সাধারণ কমিউনিটি নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং মিডিয়ার বিপুল উপস্থিতিও আমরা দেখেছি। এর মাধ্যমে আসলে জামাতে ইসলামীর যে 5 আগস্ট পরবর্তী অবস্থান সুসংহত করা কিংবা বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাজ্যের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই ভূমিকাকে সুপ্রতিষ্ঠিত করার একটি অংশ কিনা তা নিয়েও আমরা আজকের আলোচনা করব। তবে সবার আগে ডক্টর জনাব মোল্লা, আপনার কাছে প্রথম প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন পরপরই আলোচনায় আসছেন নেতাকর্মীদের সাথে কথা বলে। আমরা শুনেছি যে আপনাদের সাথেও তিনি কথা বলেছেন। কি কথা বলেছেন তিনি? না, অসংখ্য ধন্যবাদ ফারহান ভাই আপনাকে, এবং আবারও বলছি আজকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ বাংলাদেশের এবং জনপ্রিয় একজন নেতা। উনি বাংলাদেশের মানুষের সাথে কথা বলবেন, দলের নেতাকর্মীদের সাথে কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। ওইটা মানে এখন এই আপনি একটু আগে যখন বললেন যুবলীগ এক কর্মীকে কথা বলার কারণে যে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয় না, আমি বলেছি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বা এই যে অনেককে তো মেরেও ফেলে না, কথা বলার কারণে কাউকে মারা হয়েছে বলে আমার জানা নেই, তবে একজন যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে এটি খবরে এসেছে। জি, শুধু গ্রেপ্তার না, তারা অনেককে মেরে ফেলছে এরকম বাংলাদেশের মিডিয়া তো এখন কোনো কিছুই তো তথ্য আমরা ওইভাবে পাই না। এটাই হচ্ছে আসল মহাফেসিজমের যে ব্যাপারটা, সেটাই হচ্ছে এটা। আমাদের যে ফেসিজম বলে আমাদের তখন হাসি পায় যে মানে মহাফেসিস্ট যিনি কথা বলতে দিচ্ছেন না। আজকে বাংলাদেশের যে টেলিভিশনগুলো দেখুন, আমাদের সাথে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কালকে যে প্রোগ্রামটি করেছেন সেটা মহাফেসিস্ট কাকে বলছেন আপনি? জি, মহাফেসিস্ট ইনুসকে বলছি মহাফেসিস্ট। কেন বলছেন? হ্যাঁ, ওইটা তো মানে তাহলে আমাকে আরো ব্যাখ্যা করার অনেক সুযোগ দিতে হবে, একটু সুযোগ দিতে হবে। উনি যে মহাফেসিস্ট, এই যে ফ্যাসিস্ট শব্দটি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট আগে কখনো ফ্যাসিস্ট শব্দটি বাংলাদেশের রাজনীতিতে তেমনভাবে প্রচলিত ছিল কিনা? না, আমি একটা কথা বলি, এই যে ফ্যাসিস্ট বলেন, এই যে মানে ছাত্র জনতার নামে যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি, এই যে সন্ত্রাসের নামে মানুষকে হত্যা করা, এগুলি সবই তো মানে আসলে একটা ওই যে আর গুলি করে 5ই আগস্টের আগে গুলি করে 5ই আগস্টের আগে যেভাবে সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে একেবারে সরাসরি, এগুলি তো প্রমাণ আছে। এখন তো আর প্রমাণের কোনো অভাব নেই। পুলিশ সরাসরি একেবারে সামনাসামনি গুলি করেছে এবং মানুষের নিথর দেহ পড়ে যাচ্ছে। আমরা এও দেখেছি পুলিশের যে যানবাহন সেই যানবাহন থেকে প্রায় অর্ধমৃত একজন মানুষকে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ভ্যান গাড়িতে করে লাশের পর লাশ এখানে তোলা হচ্ছে এবং পরবর্তীতে হয় লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে অথবা কোনো ধরনের নাশকতার কারণে লাশগুলি পুড়ে গিয়েছে। আমরা দেখেছি যে শিশু নিহত হয়েছে গুলির কারণে। এবং আপনি এরপরেও আপনি বলছেন যেখানে সারা পৃথিবীতে এ নিয়ে আলোচনা হচ্ছে যে এটি গণহত্যা, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি, আপনি সেখানে ডক্টর ইউনূসকে বলছেন আপনি ফ্যাসিস্ট। মানুষ কেন বিশ্বাস করবে আপনার কথা? না, এখন আপনি তো বললেন, এখন আমাকে একটু ব্যাখ্যা দিতে দেন, তাহলেই আমি বলতে পারবো। আপনি 5ই আগস্টের আগের ব্যাখ্যা দিন, তারপরে 5ই আগস্টের পরেরটা আমরা শুনবো। না, 5ই আগস্টের আগে ফারহান ভাই, আপনারা সাংবাদিকরা বাংলাদেশে যেভাবে কথা বলতে পারছেন, আজকে কি সেভাবে বাংলাদেশের কোন সাংবাদিক কথা বলতে পারে? সেভাবে কি বাংলাদেশের কোন পত্রিকা? সাংবাদিকতা আমি আসছি পরে, সাংবাদিকতায় পরে আসছি, কিন্তু একটা পার্ট বললাম, আমি এই পার্টে আসিনি। আমার কথা, আপনাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে শুধুমাত্র সাংবাদিকতা গণমাধ্যম কিংবা সাংবাদিকদের ভূমিকার কারণে নয়। আপনাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। ফারহান ভাই, আমি একটু বলি, আমাকে একটু সুযোগ দেন। বাংলাদেশে এখন ওই 5ই আগস্টে বাংলাদেশের সমস্ত মানুষ যেভাবে কথা বলতে পারছে,
আজকে কি সেভাবে পারছে? আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি যান, সাধারণ মানুষগুলো কি বলছে? কিন্তু সাধারণ মানুষ তো ফ্যাসিস্ট আপনাদেরকে বলছে, পত্রপত্রিকাতে ফ্যাসিস্ট আপনাদেরকে বলা হচ্ছে। সাধারণ মানুষ বলছে না তো, বলছে ইউনূসের যে সন্ত্রাসী গ্রুপ, জঙ্গি গ্রুপ, তারা বলছে, তারা এটাকে যে মেটিকুলাস ডিজাইন। বিএনপি ফ্যাসিস্ট বলছে আপনাদেরকে। বিএনপি তো বলবে, বিএনপি সারা জীবন বিএনপি। জামাতে ইসলামী ফ্যাসিস্ট বলছে আপনাদেরকে। শুনেন, বাংলাদেশ এখন দুভাগে বিভক্ত। জামাতে ইসলামী আপনাদেরকে ফ্যাসিস্ট বলছে, একটা মুক্তিযুদ্ধের তো বিএনপি বলছে জামাতে ইসলামী বলছে। আচ্ছা, বিএনপি জামাত আমরা খুব একটা পার্থক্য দেখি না। জাতীয় পার্টি আপনাদেরকে ফ্যাসিস্ট বলছে না, জাতীয় পার্টি এখন ভয়ে বলছে, তাদের বলানো হচ্ছে, তাদের এটাও একটা ফ্যাসিস্টের লক্ষণ। কারণ বাংলাদেশের যতগুলি ছোট ছোট দল আছে, সেটি বাংলাদেশ জাতীয় পার্টির আমদালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি হতে পারে, কিংবা আরো যে ছোট ছোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হতে পারে, কিংবা জাসদের যে একাংশ হতে পারে। আজকে যে টকশোগুলো হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক কথা বলতে পারে টকশোতে গিয়ে? তাহলে ফ্যাসিস্ট কে যারা কথাই বলতে পারে না? আজকে তো এই যে আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষের আপনি এখনকার কথা বলছেন, আর আমি আপনাকে বলছি যে 5ই আগস্টের আগে তো আরো লিবারেল ছিল বাংলাদেশ। 5ই আগস্টের আগে এই যে ছাত্র জনতা হত্যাকাণ্ড যে হলো, ছাত্রদেরকে যে হত্যা করা হলো, এটা তো ইনুসের ঘং, তারা করছে। এটা তো এখনো প্রমাণিত না। আমার নেত্রী নিজে গতকাল বলেছে। আপনি বলছেন যে 5ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড ডক্টর ইউনূসের গংরা করেছে। তার মেটিকুলাস পুলিশ কার ছিল? ডিজাইনের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড। পুলিশ কার নিয়ন্ত্রণাধীন ছিল? না, পুলিশকে কে মেরেছে? তাহলে পুলিশকে কি সরকার? পুলিশ কাকে মেরেছে? পুলিশকে কে মেরেছে সেটি প্রশ্ন। অবশ্যই পুলিশ কাকে মেরেছে? রাবার বুলেট ছেড়েছে এই বাইরা। তারা 1500 মানুষ, সাধারণ মানুষ আপনি রাবার বুলেটে মৃত্যুবরণ করেছে আপনি বলছেন? না, এটাই তো আমরা বলছি ভাই, এটাই তো আমরা বলছি যে তাহলে এই যে 7.62 যে বুলেটটা, এগুলি পুলিশের কাছে নাই। 7.62 নিয়ে আপনারা এত উদ্বিগ্ন? জামাত, হিজবুত তাহরির, তাদের কাছে এই বুলেট ছিল, এবং এগুলি অনেক পত্রপত্রিকা, অনেক ছবি এসেছে। যদিও একটু আগে আপনি বলেছেন যে কোনো ধরনের তদন্ত হয়নি, এখন আপনি তদন্ত ছাড়া আপনি বলছেন যে হিজবুত তাহরির করেছে। হিজবুত তাহরির যদি করেই থাকে, হিজবুত তাহরির তো একটি নিষিদ্ধ সংগঠন। এক সমন্বয়ক নিজে স্বীকার করেছেন, যদি আমরা এগুলি না ভাঙতাম, এই মেট্রো রেল টেল এগুলো পুলিশ না হত্যা করা হতো, তাহলে কি আজকে বিপ্লব হতো? এটা তো ওদের স্বীকার, ওরা নিজেরা স্বীকার করছে। এটা তো তারা যে স্বীকারোক্তি দিয়েছেন, সেই স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিচার যদি হয় সেটি পরের বিষয়। কিন্তু সরকার যখন ছিল, শেখ হাসিনার সরকার যখন ছিল, তখন পুলিশ ছিল সরকারের নিয়ন্ত্রণাধীন। ছাত্রলীগ হেলমেট পরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে গুলাগুলি করেছে। হত্যা করলো 3032 মতো পুলিশ যে হত্যা করা হয়েছে। এই তথ্য আপনি কোথায় পেয়েছেন? এই তথ্য অলরেডি এটা আছে। কোথায় আছে? এগুলি অলরেডি সব জায়গায় কোথায়? এগুলি আরো আসবে। কিন্তু সব জায়গা কোথায়? আপনি তো মনের মাধুরী মিশিয়ে তথ্য দিলে তো সেই তথ্য অপপ্রচার হয়। এই যে ছাত্ররা যখন বলে যে 2000 ছাত্র মারা গেছেন, মানে জাতিসংঘের হিসাব অনুযায়ী 600 কতজন যেন মারা গেছে। হ্যাঁ, তাহলে এই ছাত্ররা যখন মন গড়া বলে দেয়, এখন আমাদের এখানে পুলিশের কিন্তু রেজিস্ট্রেশন আছে। ছাত্ররা 2000 এখন পর্যন্ত বলেছে কিনা আমি জানি না, তবে 1500-র মতো তারা লিস্ট এই যে কথাটা তারা প্রচার করেছে। 1500 কেন? হ্যাঁ, 600 জাতিসংঘের হিসাব অনুযায়ী। কিন্তু এই 600 তো 600 হোক 1500 হোক, 600-র মধ্যে যারা মারছে এই হিজবুত তাহরির ইনুস বাহিনী মারছে। ইনুস বাহিনীরা এই কাজগুলো করছে। এগুলো তো আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং এর বিচার আমরা চাই। গণহত্যা তো ওনারা করেছে, গণহত্যা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ করলে গণহত্যা যদি করতেই হতো, গণহত্যা কেন? আওয়ামী লীগ কি করেছে তাহলে? এই যারা গুলি করেছে, আমরা যাদের ছবি দেখলাম ভিডিওতে, আমরা দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে গুলি করা হচ্ছে, আমরা দেখলাম হামলা করা হচ্ছে, আমরা দেখলাম যে লাশ, নিথর দেহ পুলিশের যানবাহন থেকে নিথর দেহ ফেলে দেওয়া হচ্ছে। আপনি একজন মানে অবসরপ্রাপ্ত আর্মি নিজে স্বীকার করছেন, তারপরে এই কয়দিন আগে একজন নিজে স্বীকার করলেন। এই যে স্বীকৃতি তাদের, এবং প্রকাশ্যে বলছেন আমরা এটা করছি। কারণ দেশ আপনাদের মধ্যে, আমার শেষ প্রশ্ন, আপনাদের মধ্যে কি কোনো ধরনের অনুশোচনা কাজ করে কিনা জনাব মোল্লা? আপনারা দুঃখিত কিনা? আপনারা বাংলাদেশের মানুষের কাছে, আপনি ডেনমার্কের একজন নেতা, এবং আমি জানি যে আওয়ামী লীগের যে উচ্চপদস্থ যারা আছেন বা নেতৃত্বের পর্যায়ে, জাতীয় নেতৃত্বের পর্যায়ে যারা আছেন,
সেই তুলনায় আপনার যে পদ কিংবা পদবি কিংবা আপনার দায় সেই তুলনায় কোনো কিছুই না। কিন্তু যেহেতু আপনি ডেনমার্কের একজন উচ্চপদস্থ একজন নেতা, ডেনমার্ক আওয়ামী লীগের, সেই হিসাবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আপনি আপনার কাছে কখনো মনে হয়েছে কিনা যে আসলে আওয়ামী লীগ 5 আগস্টের আগে যা করেছে, আওয়ামী লীগের সরকার 5 আগস্টের আগে যা করেছে, পুলিশ বলুন, রাজনৈতিক কর্মী বলুন, আওয়ামী লীগ সরকার বলুন কিংবা আওয়ামী লীগ দল হিসেবে বলুন, ছাত্রলীগ হিসেবে বলুন, সাধারণ মানুষের উপর যে নির্যাতন, অত্যাচার এবং যে খুনের যে অভিযোগগুলি আছে, এই কারণে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত আপনার মনে হয় কিনা? আওয়ামী লীগ একটা অনেক বড় দল, অবশ্যই এখানে ভুলভ্রান্তি থাকবে, আছে, স্বীকার করি কিছু ভুল। আমার প্রশ্ন সরাসরি, আমার প্রশ্ন ভুল না, আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্ন ভুল না, ভুলের নো আমাকে বলতে দিতে হবে। শুধু আপনি যদি ডাইরেক্ট ইয়েস অর নো জিজ্ঞেস করেন সেটা তো আর পাবলিক। এই প্রশ্ন তো খুব সহজ এবং সরল যে আপনারা অপরাধ করেছেন, আপনারা ভুল করেছেন, আপনি বলেছেন ভুল, বাংলাদেশের মানুষ মনে করে যে অপরাধ, সেই অপরাধের কারণে হোক। এই কথাটা বানানো কথা যে বাংলাদেশের মানুষ, এই জরিপটা আপনি কিভাবে পেলেন যে বাংলাদেশের মানুষ মনে করে? আমি তো দেখি এখন সোশ্যাল মিডিয়া দেখলেই দেখি বাংলাদেশের মানুষই বলে যে না আগের সরকারই ভালো ছিল। এটা কেন বলে? কারণ তারা এই প্রশ্ন আপনার জন্য নয়, এই প্রশ্ন আপনার জন্য না, আপনার জন্য যে প্রশ্ন, ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনার জন্য যে প্রশ্ন, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে এই দেশের মানুষের জন্য যা করেছে, কোনোদিনই জননেত্রী শেখ হাসিনারও ভুল থাকতে পারে, সে একজন মানুষ, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করছে এটা আমি মোটেই স্বীকার করি না। এটা বাংলাদেশের মানুষও স্বীকার করে না, বিশ্বাস করে না। সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে, 5 আগস্টের আগে যে ম্যাসাকার হয়েছে, এই ম্যাসাকারের জন্য আপনি ক্ষমা প্রার্থী কিনা? যখন আমাদের মাপ চাইতে বলে যে 71-এর পরাজিত শক্তি, সেই শক্তির লজ্জা হওয়া উচিত যে 71-এর সেই শক্তি, 71-এর পরাজিত শক্তি ক্ষমা চায়নি, এখন 24-এর পরাজিত শক্তি আপনারাও ক্ষমা চাইবেন না? 24-এর আমরা পরাজিত না, আমাদের ষড়যন্ত্র করে এদেশ থেকে। আচ্ছা, আপনার ঘরে যদি ডাকাত ঢোকে আপনি কি করবেন ভাই? নিশ্চয়ই আপনাকে যদি জিম্মি করে একটা কিছু করে, আপনার দেশ ঘর যদি আপনাকে জিম্মি করে, কি এমন ডাকাতি কবলে আপনারা পড়লেন যে 300 জন এমপি, স্থানীয় পর্যায়ের যত উচ্চপদস্থ নেতারা আছেন, সব নেতা, ছাত্রলীগ, যুবলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সবাই পালিয়ে গিয়েছেন, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। না শুনেন, এই যে মসজিদের ইমাম, সেটা উনি আওয়ামী লীগ করে কিনা আমি জানি না, উনি কে কি করে না করে সেটা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যে আজকে দেখেন এই যে কয়েকটা টেলিভিশনে আমি দেখলাম যে টেলিভিশন না, অলরেডি বিভিন্ন ব্যক্তিগতভাবে যে ইউটিউবাররা তারা যে জরিপ করছে, সেই জরিপেও দেখা গেছে যে বাংলাদেশে এখন যদি বর্তমানে নির্বাচন হয় সেই অনুযায়ী বাংলাদেশের সবচাইতে 5 আগস্টের আগের ঘটনার জন্য আপনি ক্ষমা প্রার্থী কিনা? প্রশ্নই ওঠে না ক্ষমা চাওয়া। ধন্যবাদ, কারণ আমরা অপরাধ করিনি। ধন্যবাদ আপনাকে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে তার সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত, এ বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি বলেছেন 4 বছরের কম, এর থেকেও কম হতে পারে, কিন্তু তিনি উল্লেখ করেন সেটি কতদিন, কত মাস, কত বছর হতে পারে। আবার আগামী নির্বাচনের মেয়াদ বা সংসদের মেয়াদ তিনি স্পষ্টভাবে কোনো কিছু না বললেও যেটি আলোচনায় সেটি হচ্ছে আগামী সংসদের মেয়াদ 4 বছর হতে পারে, এটির একটি ইঙ্গিত তিনি দিয়েছেন, যেটি হয়তো সংবিধান সংস্কার কিংবা নির্বাচনের সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তাদের প্রস্তাবনা থাকতে পারে বা আলোচনায় আছে এই বিষয়টি। ডক্টর ইউনূস কেন এখন পর্যন্ত আপনার কাছে মনে হয় যে তিনি তার মেয়াদ কিংবা নির্বাচনের কোনো ধরনের রূপরেখা এখনো ঘোষণা করছেন না? ধন্যবাদ প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যে সকল দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটা আমি দেখেছি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যে বলছেন যে সংসদের মেয়াদ হবে 4 বছর, এটার যুক্তিটা তারা দেখাচ্ছেন যারা সংস্কার কমিশনের লোকজন আছেন, তারা প্রস্তাব করেছেন, এটা এখনো পাস হয়নি, যে 5 বছর সময় যেহেতু অনেক বেশি হয়ে যায় তাই তারা বলছেন যে 4 বছর। পৃথিবীর অনেক দেশেই আছে, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত 4 বছর, ব্রিটেনেও সম্ভবত 4 বছর, ব্রিটেনেও সম্ভবত 4 বছর, ব্রিটেনে 5 বছর, লন্ডন মেয়র 4 বছর, লন্ডন মেয়র 4 বছর। হ্যাঁ, তো এরকম আরও অনেক দেশে আছে 4 বছর মেয়াদি। এটার যুক্তি তিনি দেখাচ্ছেন যে অনেক বেশি হয়ে যায়, হয়তোবা জনগণ একবার ভোট দিয়েছে, দেওয়ার পরে তারা মনে করছে হয়তোবা যে এই সরকারের পরিবর্তন দরকার, এই 5 বছর সময়টা বেশি হওয়াতেই তারা এই প্রস্তাবটা করেছেন। যদিও এটা তারা প্রস্তাব করেছেন বা সংস্কার কমিশনের লোকজন এটা নিয়ে আলোচনা করছেন, আলোচনার পর্যায়ে আছে,
এটা হয়তো তারা প্রস্তাব করবেন। কিন্তু একটা জিনিস কি, যে সংস্কার তো অবশ্যই রাজনৈতিক দলগুলোর জন্য এবং দেশের জন্য। এখন দেশ তো পরিচালনা করে দিন শেষে আপনার রাজনৈতিক দলগুলাই। যদি রাজনৈতিক দলগুলা এই প্রস্তাবে তারা আস্থায় না আসে, তাহলে সেটা আমি মনে করি না হবে। এর আগেও তারা অনেকগুলো কথা বলেছেন, বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন, দেওয়াতে বিশেষ করে রাজনীতির বড় যে স্টেক হোল্ডার বিএনপি বা জামায়াত, হয়তো অনেক ক্ষেত্রে তারা বলছে তারা ভিন্ন চিন্তা করছে। সেই চিন্তার কারণে তারা হয়তো বা সেখান থেকে তারা সরে এসেছেন। তো এইবারও আমি এখনও বিএনপি এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি যে তারা 5 বছর চাচ্ছে না 4 বছর চাচ্ছে। তবে তারা আরেকটা আলোচনায় নিয়ে এসেছেন, সেটা হচ্ছে যে সংখ্যানুপাতের যে নির্বাচন, সেই নির্বাচনেও বিএনপির অবস্থান তারা পরিষ্কার করেছে অলরেডি। বিএনপি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই কন্টিনিউ করে নির্বাচন করার পক্ষে। এটার পক্ষে অনেক যুক্তিও আছে। আপনি মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি 151টি আসন না পান, তাহলে তো আপনার আসন মানে সরকারের সংখ্যাগরিষ্ঠ থাকছে না। আর 151টি আসন পেতে হলে আপনাকে পেতে হবে মিনিমাম 50+ ভোট বা 51% ভোট পেতে হবে। সেটা আমি মনে করি না বাংলাদেশে এককভাবে কোনো দলের পক্ষে। হয়তো বা এই মুহূর্তে বিএনপির যদি আমি স্ট্যাটিস্টিক্যালি বা হিস্টোরিক্যালি ধরি, বাংলাদেশের যে দল ক্ষমতায় আসে তারা 37 to 40 বা 41, 42 পায়। এই মুহূর্তে হয়তো বিএনপি যে অবস্থানে আছে, আমি মনে করি, আমার যেটা বিশ্বাস বলে 40, 42, 43% ভোট হয়তো পাবে। সেটা কোনোভাবেই 45% ক্রস করবে না বিএনপির ভোটের সংখ্যা আমি বলছি। তার মানে বিএনপিও এখানে 151টি আসন পাচ্ছে না। তার মানে একটা আনস্টেবল সরকার হবে। এই আনস্টেবল সরকার, কিন্তু বিএনপি তো 40%-এর নিচে ভোট পেয়ে 2001 সালে, আমি সেটাই বলছি, মেজরিটি আমি সেটাই বলছি, 37% ভোট পেয়েছে। 1991 সালে বিএনপি 37% পেয়েছে। আর 2001 সালেও তো তারা মেজরিটি পেয়েছিল এবং সেটি 40%-এর নিচে ভোট পেয়ে। হ্যাঁ, নিচে ভোট পেয়ে। আমি তো সেটাই বলছি। তার মানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতির পক্ষেই বিএনপি কথা বলছে। কিন্তু ছোটখাটো রাজনৈতিক দলগুলো তারা সংখ্যানুপাতে নির্বাচনের কথা বলছে। তার কারণটা হচ্ছে, মনে করুন আপনি পার্টি এক্স, ওয়াই or জেড, তারা যদি 1% ভোট পায়, সারা দেশে টোটাল ভোট কাস্ট যেটা হবে, সেই 1% ভোট পাওয়ার কারণে সে আসন পেয়ে যাচ্ছে 3টা। 5% পেলে 5 3 15টা। 100% হলে 300টা আসন তো পরে আসবে। আপনারা মনে করেন মহিলাদের আসনের ব্যাপারটা, এটা হয়তো ছোটোখাটো দলগুলা তাদের মনে করছে যে এইভাবে হলে আমাদের কিছু প্রতিনিধি আমরা সংসদে পাঠাতে পারবো। এইভাবে নির্বাচন হলে তারা হয়তো একটি আসনও পাবে না। এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। এখন এইটা করতে গেলে বাংলাদেশ মানে চলতে হবে। শুনেন, আপনি যদি এখন আমাকে একটা প্রশ্ন করেন যে গণতন্ত্র হচ্ছে এক ব্যক্তির গণতন্ত্র, কিছু লোকের গণতন্ত্র এবং বহু লোকের গণতন্ত্র, এখন আপনাকে নির্ধারণ করতে হবে যে বাংলাদেশ কোন গণতন্ত্রের সংজ্ঞায় পড়ে এবং কোনটা সুইটেবল দেশকে রান করার জন্য। আমাদের সেটাও বিবেচনা আনতে হবে। যদি স্টেবল গভর্নমেন্ট না হয়, আমাদের ইনভেস্টররা আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, যার ফলে হবে কি, এই সরকার সবসময় একটা অস্থিতিশীলতার মধ্যে থাকবে। যেমন এই ব্রিটেনের মতো দেশে আপনি দেখেছেন যে গত কয়েক বছর থেকে এক ধরনের মানে সরকারের অবস্থা বারবার চেঞ্জ হওয়ার কারণে অর্থনীতি কিন্তু ধস নেমে গেছে। কারণ সরকারের কন্টিনিউয়েশনটা একটা বড় ফ্যাক্টর। যাই হোক, সেইটা বিবেচনা করে ওভারঅল প্লাস মাইনাস বিবেচনা করেই বিএনপি বলেছে যে না, যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচনটা হলে সরকারের স্থায়িত্বটা ঠিক থাকবে এবং জনগণের জন্য ভালো হবে। এটা গেলে একটা কথা। যেমন ঠিক একইভাবে তারা এই প্রস্তাবটা করেছেন 4 বছরের জন্য। 4 বছরটা মূলত জাস্ট সময় বিবেচনায়, যে পদ্ধতি আছে হয়তো বা সেই পদ্ধতিতে থাকবে। কিন্তু কেন বা কি কারণে এই প্রস্তাব করা হয়েছে সেটার পক্ষে কিন্তু ডক্টর ইউনূস সাহেব কোনো যুক্তি উপস্থাপন করেননি। আমি যে সাক্ষাৎকারটা তার শুনেছি, শুধু বলা হয়েছে এটা প্রস্তাব করা হয়েছে। এখন আসি তার সরকারের কথা। এখন কেন বারবার রাজনৈতিক দলগুলো বলছে যে একটা নির্বাচনের রূপরেখা? বিএনপি কিন্তু বলছে না যে আপনি নির্বাচন দিয়ে দেন, কোনোই বলে নাই। কারণ আপনাকে দিন শেষে মনে রাখতে হবে, আমি যেটা বলছিলাম একটু আগেই, যে রাজনৈতিক সরকারই দেশ পরিচালনা করবে। এখন যদি আপনি এখন নির্বাচনের রূপরেখাটা দেন, তাহলে এই যে বাজারে যে কনস্পাইরেসিগুলো আছে বা যে কী বলা যায় শব্দ, রিউমার আছে, সেই রিউমারগুলো থাকবে না। যেমন আমি আপনাকে বলি, রিউমারগুলোর মধ্যে অনেকগুলো রিউমার আছে। 111-এর সময় -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। এখন কিন্তু বাজারে এই রিউমারটা আছে -2 করার, এই ধরনের তাদের চিন্তা চেতনা কারো যদি ভিতরে থাকে তারা প্রকাশ করছে না। এই -2 কে? আলটিমেটলি তো আসবে সেটা বিএনপি আওয়ামী লীগ যত বড় দল হিসাবে
আমি যদিও আন্দোলনের বড় দল হিসাবে বিএনপি বা জামাত আপনি বলতে পারেন, কিন্তু আপনি এখনও এই পতিত ফেসিবাদ বলেন আর স্বৈরাচার বলেন আর পালিয়ে যাওয়া করাপ্টেড পলিটিশিয়ান বা করাপ্টেড পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বলেন, কিন্তু আমি মনে করি এখনও আমার বিশ্লেষণ হচ্ছে যে বুট যদি হয় যে আওয়ামী লীগের যে ডাইহার্ট বুট আছে, আমি ডাইহার্ট বুটের কথা বলছি, তারা এখনও এই অবস্থায় 20 থেকে 22% বুট পেয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে এই 20 থেকে 22% হয়তো অপদার্থ, আপনি পদার্থ বলুন আর অপদার্থ বলুন, এটি হচ্ছে বাস্তবতা। তারা 22% ভোট পাবে। হ্যাঁ, এখন তারা ওইভাবে হয়তো বা বিবেচনা করছে। এই যে আপনি বলছেন ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের পর সবচেয়ে পরিচিত শব্দ হচ্ছে আওয়ামী লীগ শব্দের আগে, সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট সরকারের এখনও আপনি বলছেন যে 22% বা 25%-এর মতো এখনও ভোট ব্যাংক আছে। 20-22% আমি বলছি, যারা শুনেন ওই যে ছাত্রলীগ নিষিদ্ধের কথা আসছে, এখন একটা থেকে তো আর এক আলোচনা চলে যাচ্ছে বা আওয়ামী লীগ, আপনি যে মানুষগুলো আওয়ামী লীগ করে আপনি তো তাদেরকে সরাতে পারবেন না, তাদের মাইন্ডকে। একটা হচ্ছে দলীয় ভোট, এর জন্য আমি শব্দটা ইউজ করেছি ডাইহার্ট ভোট। খেয়াল করছেন আপনি? কারণ আওয়ামী লীগ নিশ্চয় 20% ভোট পেয়ে ক্ষমতায় আসেনি। 20% ভোট পেলে বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন কোনো দলই ক্ষমতা আসতে পারবে না, তাকে আরও ভোট পেতে ওইটার সাথে সমর্থক আরও কিছু ভোট লাগে। সেই সমর্থক ভোট ছাড়া যারা সরাসরি দলীয় কর্মী, আমি তাদের কথা বলছি। এখন এই মানুষগুলা তো আপনি যদি ওভারঅল দেশের উন্নয়নের কথা চিন্তা করেন, তাহলে আপনি প্রথমেই 20% মানুষকে আপনার ডেভেলপমেন্ট বা উন্নয়ন কর্মসূচি থেকে বাদ দিয়ে দিচ্ছেন। এই আওয়ামী লীগের এই যে 20%, আপনি আপনার কথার মধ্যেই অনেকগুলোর উত্তর দিয়েছেন, কিন্তু প্রশ্ন দুটি বিষয় আপনি বলেছেন যে এখানে আওয়ামী লীগের সমর্থন আছে এখনো 25% এবং এখনো -2, 20-22%, এখনো -2 একটা রিউমার আছে যে -2 ফর্মুলা বা ষড়যন্ত্র হচ্ছে, এবং এখনো আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। এখন এই যে আমি ষড়যন্ত্র চলছে, আমি রিউমার বলেছেন, আপনি রিউমার শব্দটা আমি ইউজ করছি, রিউমার বলেছেন। তো এখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট যদি হয় বা ফ্যাসিস্ট হিসাবে যদি তাদেরকে তকমা দেওয়া হয়, আবার বিএনপির সাথে বিএনপির মতো এই মুহূর্তে যে ন্যাচারাল যে কনসিকুয়েন্সেস অনেকেই মনে করেন যে ন্যাচারাল একটি ডেস্টিনেশন হিসাবে বিএনপি হচ্ছে নেক্সট বিগ পার্টি ইন পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এখন আওয়ামী লীগকে আপনারা একদিকে বলছেন ফ্যাসিস্ট, একদিকে বলছেন পতিত সরকার, একদিকে বলছেন যে আওয়ামী লীগের গত 15 বছরের যে ইতিহাসের যত জঞ্জাল, আবার একই সাথে বিএনপির সাথে আওয়ামী লীগকে আপনারাই তুলনা করছেন। না, আমরা তুলনা করছি না। এই যে -2 কথা বললেন, আওয়ামী লীগের যদি আমরা বলছি না, আমি বলছি যে সরকারের চিন্তা চেতনা। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যদি গুরুত্বই না থাকে, মানুষের মধ্যে যদি আওয়ামী লীগ নিয়ে এতই বিতৃষ্ণা হয়ে থাকে, মানুষের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে যদি এতই ঘৃণা থাকে, তাহলে কেন বিএনপির সাথে আওয়ামী লীগের এখনো তুলনা হয়? এই তুলনাটা করতেছে কারা? যারা প্রকারান্তরে গড়ে বাহিরে। আপনি তো একটু আগে বলেছেন রিউমারের কথা। আমি তো রিউমার বলছি, আমি তো বলছি না আপনি যে রিউমারের কথা বলছেন কারা করতেছে, এই রিউমার তো আপনার কাছে নিশ্চয়ই এসছে, রাইট? এই রিউমার তো নিশ্চয়ই আপনার কাছে এসছে, এবং সেখানে আপনি জানেন যে -2 ফর্মুলা বলতে এখনো জামাত এবং বিএনপি না, ডক্টর শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়া নন, কিংবা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া নন, কিংবা জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান নন, এখনো -2 বলতে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বোঝানো হয়। কারণ কি? কেন এখনো আপনারা বা মানুষ কিংবা বাংলাদেশের মানুষ এই রিউমার বলতে এখনো আওয়ামী লীগ এবং বিএনপি পাশাপাশি কনসিডার করে? আচ্ছা, আমি বলি, আপনার এই -2 প্রসঙ্গটা এসেছিল মূলত 111 এর আমার প্রশ্ন সরকারের সময়। নয়, আমার প্রশ্ন 111 এর সময় এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে যদি এতই মানুষ নিগ্রহের চোখে দেখে, তাহলে এখনো কেন বিএনপি এবং আওয়ামী লীগ পাশাপাশি যে রুমারের কথা বলছেন, সেই রুমারই কেন আওয়ামী লীগ এবং বিএনপি পাশাপাশি থাকে? কারা করতেছে এই রিউমার? তো আপনি বললেন কারা। না, কারা করতেছে? আমি তো কারা করতেছে আমি এটা বলি নাই, আমি বলছি রিউমার আছে। এখন রিউমার তো আপনি ডেফিনিট আনসার দিতে পারবেন না যে ও বলতেছে, কিন্তু শঙ্কা আছে এই কারণেই যে যাদের হয়তোবা রাজনৈতিক ততটা বড় জনপ্রিয়তা নেই, তারা হয়তোবা চিন্তা করবে যে এদেরকে যদি মাইনাস করা যেতে পারে, তাহলে আমরা হয়তোবা রাজনৈতিক স্থানটা দখল করে নিতে পারি। ধন্যবাদ। এটা আমি শেষ করি, আমার কথাটা শেষ হয়নি। এখন এই রিউমারটা হওয়ার কারণটা হচ্ছে, আমি বলি আপনাকে, যে মূলত এই যে কিংস পার্টি নামক আরেকটা শঙ্কা আছে। এই ঘটনাগুলোর কারণেই মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। কারণ দিন শেষে আপনাকে মনে রাখতে হবে, দেশ পরিচালনা করতে হবে রাজনীতিবিদদের দ্বারাই। রাজনীতিবিদদের ছাড়া যদি অন্য কোথা থেকে হায়ার করে কাউকে নিয়ে আসা যায়, সেটা সাময়িকভাবে তারা হয়তোবা
চাপিয়ে দিতে পারে, কিন্তু এটা দেশের জন্য, ওভারঅল দেশের উন্নয়নের জন্য এটা কোনো স্টেবল এবং সাস্টেইনেবল সলিউশন হবে না। সেই কারণেই বিএনপি বলছে যেহেতু রাজনীতিবিদদের দ্বারাই করতে হবে, এই রাজনীতিবিদদের মধ্যে যদি কেউ অপরাধ করে, দুর্নীতি করে, অপশাসন করে, তাকে আইনের আওতায় নিয়ে আসুন এবং সমাজে আপনি রুল অফ ল এনশিওর করুন। রুল অফ ল এনশিওরের মাধ্যমে আপনি সমাজকে ঠিক করতে হবে। আপনাদের যে পদ্ধতি যেটা যে বন্ধ করা বা মাইনাস করা, দিস ইজ নট দ্য সাস্টেইনেবল সলিউশন। সাস্টেইনেবল সলিউশন হচ্ছে ইউ শুড এনশিওর দ্য রুল অফ ল ইন সোসাইটি। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব মুজিবুল হক মনি, এই যে আজকে আপনারা দেখলেন, নিশ্চয়ই দেখেছেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ, জাসদ সহ মহাজোটের অনেক নেতা মন্ত্রীরা আজকে লাইন ধরে মানবতা বিরোধী অপরাধের আদালতে তারা হাজিরা দিয়েছেন এবং তাদেরকে হাজিরা শেষে আদালত সময় দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন। কি হলো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মানে কি, এটা তো আমরা দেখছি, সবাই দেখেছেন, তো আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি যখন জনাব হাসানুল হক ইনু যখন মানে হাসানুল হক ইনু না মানবতা বিরোধী অপরাধের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য যাচ্ছিলেন লাইন ধরে, এবং বাঘা বাঘা সব আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা গিয়েছেন, সংসদ সদস্যরা গিয়েছেন, এটা তো যাবে, বাঘের মতোই যাবে না, এবং বাঘার মানুষ তো বাঘের মতোই যাবে, এবং কতগুলো ফলস কেসের আন্ডারে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সবার আমি বলবো না, অন্তত রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুর কথা বলতে পারি। খুনের মামলা দেওয়া হয়েছে বা ইয়ে হয়েছে, একটা মামলা দিয়ে, খুনের মামলা দিয়ে 500 আসামি করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে। ফ্যাসিস্ট শব্দটার অর্থ একটা আজকালকার দিনে আর কি একটা 15 বছরের ছেলে মেয়ে জানে যে ফ্যাসিস্ট কার বলে। আচ্ছা যাই হোক, আমি সেখানে যাচ্ছি না, আমি একটু ইয়েতে যাচ্ছি যে জামান ভাইয়ের মধ্যে কিছু কনফিউশন আমি দেখতে পাচ্ছি না, শুধু সবই মানে জামান ভাই না, মানে বিএনপি নেতাদের মধ্যে। কারণ আজকের এই দিনে আওয়ামী লীগ মাঠে নেই, সেই ক্ষেত্রে বিএনপিকেই মানুষ বিবেচনা করবে, তাদের দিকেই চেয়ে আছে যারা রাজনীতি করে তারা, যে বিএনপির অবস্থানটা কোন জায়গায়। বিএনপির মধ্যে মারাত্মক ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, দুদুল্যমানতা কাজ করছে। একবার ইউনূস সরকারকে বলতেছে আমরা যথেষ্ট সময় দিব, আবার বলতেছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। এই যে একটা দুদুল্যমানতা ওনাদের মধ্যে, এটা একটা ভয়ানক ব্যাপার হচ্ছে আমাদের দেশটার জন্য। এই জন্যই যে আওয়ামী লীগ, বিএনপি দুইটা বড় দল, আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপির অনেক কিছু করার আছে। এই সরকারটাকে, বর্তমান সরকার, তাকে কে বসাইছে এখানে, কে বসাইছে তাকে, তার কোন ম্যান্ডেট ছিল? এটা যদি বিপ্লবী সরকার হতো, এই তত্ত্বাবধায়ক সরকার হতো, আর্মি সরকার হতো, এখানে কোনো ব্যাখ্যা ছিল না। এই সরকারটা আসার আগে আমরা প্রত্যেকটা আন্দোলনের আগে দেখেছি, এরশাদ সরকারকে সরানোর আগে আমরা দেখেছি রোডম্যাপ। বিএনপির রোডম্যাপ ছিল, বিএনপির যে জোট ছিল তাদের একটা রোডম্যাপ ছিল, আওয়ামী লীগের একটা জোট ছিল তাদের একটা রোডম্যাপ ছিল। এইটার ম্যাপটা কে দিছিল, কে জানে? বাংলাদেশের একটা সাধারণ মানুষের কাছেও ছিল না, নলেজ ছিল না। না নো, আপনি কথা বলবেন পরে, এখানে আমি অনেক পরে আসছি, সুতরাং আমাকে কথা বলুন। তো এখানে এই সরকার আসছে, তার কোনো রুটম্যাপ নেই, আবাবিল পাখির মতো হঠাৎ করে এসে বসছে, এবং কতগুলা বানাইছে, ওই যে উপদেষ্টার মধ্যে এনজিওর মেম্বারই বেশি। এখানেও বিএনপির মতো একটা রাজনৈতিক দলের কোনো লোক নাই, এরা কেউ নাই। কিছু আছে জামাতি ভাবধারার লোক ওইখানে রাখা হয়েছে, আর আনা হয়েছে কি ছাত্রলীগের কতগুলো। আমি আসলে কথা বলছিলাম, আমি শেষ করলে আমার প্রশ্ন হচ্ছে এই যে মানবতা বিরোধী অপরাধ কিংবা জুলাই এবং আগস্টে মানবতা বিরোধী অপরাধ, আমি বলি না, আমি বলি এখানে আওয়ামী লীগের লোকের কাছে প্রশ্ন করা হয়েছে, আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আমি মানবতার বলি দিচ্ছি, একটা কথাও এখন চলবে না, এই জন্যই যে গণহত্যা কথাটা চলবে না। কেন চলবে না? উইদাউট ইনভেস্টিগেশন, প্রপার ইনভেস্টিগেশন গণহত্যা এটাকে বলা যাবে না। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী সবকিছুই হয়, অভিযোগ আনা হয়েছে। হ্যাঁ, অভিযোগ আনা হয়েছে। অভিযোগ এই জন্যই যে একজন লোকে
আপনি মনে করেন কিনা একজন লোক খুন করছে 500 জনে মিলে মানবতা বিরোধী অপরাধে 2012 এবং 13 সালে তারা তখন যুদ্ধাপরাধীর দায়ে যারা মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা দণ্ডিত হয়েছিলেন তাদের সেই দণ্ডিত যারা হয়েছিলেন তারা প্রত্যেকেই মনে করেন ইনক্লুডিং গতকালকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও বলেছেন মনে করবেন যে এগুলি অন্যায় বিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত হয়েছেন এই আদালতে আপনারা জুডিশিয়াল ইম্পার্শিয়ালিটি বা নিরপেক্ষতা প্রত্যাশা করেন কিনা? যে এই কথাটা আমি বলবো আর কি, যে এই কথাগুলো বলার মতো এদের যে সাহস, কাদের? এই যে জামাতিরা, এই সাহসটা আজকে 53 বছর পর আমরা শুনতে পাচ্ছি। কেন জানেন? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকার থেকে শুরু করে জিয়াউর রহমান সাহেবের সরকার, এরশাদের সরকার, বেগম খালেদা জিয়ার সরকার এবং হাসিনার সরকার, এদের ব্যর্থতা না, শুধু এদের এই জামাতকে নিয়ে মিকি মাউস খেলতে খেলতে আজকের এই পর্যায়ে আসছে এবং ওরা বলতে সাহস পাচ্ছে যে ওই সময়ের বিচারটা ছিল বিচার দিয়ে কী হয়েছিল সেদিন? 5টা 6টাকে ফাঁসিতে ঝুলাইছিল, হাজার হাজার লক্ষ লক্ষ পড়ে রয়েছে বাংলাদেশ তবল এদের লোক, এদের কোনো বিচার হয় নাই সেদিন। এরা কেউ করে নাই, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই জিয়া রহমান সাহেব এদেরকে পুনর্জন্ম দিচ্ছে এবং পুনর্বাসন করছে, এই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছেন এবং শেখ হাসিনাও করছেন, করছেন। সুতরাং এইগুলা প্রশ্ন আমাদের শুনে লাভ না। আজকে শফিকুর রহমান কী বলবেন, শফিকুর রহমান সাহেব কী বলবেন, আমাকে সেটা শুনতে হবে এবং বিবেচনা করতে হবে। না, আমি একটা প্রশ্নতে চলে আসছি, যে একটু আগে যে কথাটা বলছিলাম কিন্তু যে -2 আর এই সেই না, আমি এই কথাতে আসতে হবে। আমার প্রশ্ন শেষ হয়নি। কি রাজনীতির ময়দানে প্রাসঙ্গিকতা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, রাজনীতির ময়দানে এক্সিস্টিং কিংবা নিজেকে প্রদর্শন গুরুত্বপূর্ণ। আপনারা কোথাও নেই। কিসের কোথাও বলতে? বাংলাদেশের কোথায় আছেন আপনারা এখন? দৃশ্যমান কোথায় আছেন আপনারা? দৃশ্যমান বলতে কি? মানুষের সামনাসামনি কোথায় আছেন? আওয়ামী লীগে তো নাই। আমি আপনার কথা বলছি, আওয়ামী লীগেরটা আওয়ামী লীগ না, কেউ নাই বলতে বুঝাচ্ছেন কোথায়? আমরা বাংলাদেশে আছি। কোথায়? কোথায় নাই কি? কোথায়? আমি তো আমরা সর্বত্রই আছি। না, এখন জামাতে ইসলাম আছে খালি, আর কেউ নাই। তাই তো আমাদের মানুষ দেখতে পাচ্ছে। এইটা কেন হইলো আমি এটাই বলতেছি। বিএনপি নাই, বিএনপি নাই, জামাত আছে। বিএনপি আমরা বলতেছি এখানে বিএনপি নাই, জামাত আছে। এই সেনা প্রধান 5 তারিখ 6 তারিখ থেকে 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই একটা কথা উচ্চারণ করছিল, আমিরে জামাত, আমিরে জামাত। একটা বিএনপির নেতার নাম উচ্চারণ করেছিল সেদিন? করে নাই। প্রজেক্টটা কোথায়? 4 বছর লাগতে পারে। কুশের 4 বছর? তো ইন্টারিম গভর্নমেন্টের একটা জুরিডিকশন আছে, একদম লিমিটেড জুরিডিকশন। কি গণভোটে, মানে জনসাধারণের ভোটে একটা সরকার সেখানে করা। আজকে বিএনপিকেও দেখা যায় না। ধন্যবাদ। না, আমি বলতেছি না, বিরোধী জায়গায় আমি কথা শেষ করি। এইখানে আজকে যে কনফিউশনটা শুরু হয়েছে বিএনপির মধ্যে, আমরা এটা দর্থব্য বিষয়। এই জন্যই বিএনপি একটা রাজনৈতিক দল, এরা কোনো রাজনৈতিক দল না। বিরোধীতে যেতে হবে। ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক পারসন না, এই জামাত কোনো রাজনৈতিক দল না। বিএনপিকে এখন রাজনৈতিক দল বলা হচ্ছে। আপনাদের নেতা, আপনার নেতা কিসের? আপনার নেতা বেগম খালেদা জিয়ার নামে যা বলেছেন নিশ্চয়ই স্মরণ আছে। নাকি স্মরণ করিয়ে দিবেন? 100 আমি বলতে পারবো। কি বলেছেন বলুন? অনেক কিছুই বলছি। ওনাকে জঙ্গি মাতা বলছেন। তো কি এখন সেই বিএনপি হচ্ছে গিয়ে রাজনৈতিক দল, মানে আপনি বলছেন বিএনপি দল কি আমি যদি বলি যে রাজনৈতিক দল না, সেই রাজনৈতিক দল হয়ে যাবে? আমার প্রশ্ন এটি, বিএনপি দ্য বিগেস্ট পার্টি, যে দলের প্রধানকে জঙ্গি মাতা বলেছেন, তো কি হয়েছে? জঙ্গিরা প্যাট্রন করছেন ওনার সরকার, প্যাট্রোনাইজ করছিল, এই জন্যই বলা হয়েছিল। তো কি হয়েছে? এটা তো সত্য কথা। এখনো কি তিনি জঙ্গি মাতা? এখনো কি তিনি জঙ্গি মাতা? বাংলাদেশ এখনো কি জঙ্গি মাতা তিনি? হ্যাঁ, এখনো কি তিনি জঙ্গি মাতা? কে এখনো কি না, এটা তো এখন বলতেছেন না, যে সময় বলার কথা ছিল সেই তখন বলছে। আচ্ছা, তখন বলছে। এখন কি আবার? এখন কি বিরোধী? উনি একটা রাজনৈতিক দলের প্রাক্তন একজন প্রাইম মিনিস্টার, আর তখন জঙ্গি মাতা ছিলেন। জঙ্গি মাতা ছিলেন। কি এমন পরিবর্তন হয়েছে যে জঙ্গি মাতা থেকে এখন তিনি একজন, আপনি যেটি বলছেন, উনি তো প্রধানমন্ত্রী না, এখন সরকারে নাই। কিন্তু তখন এই যে আমার প্রশ্ন, না, এই প্রশ্ন কোনো রাখে না, কারণ উনার শাসনামলের কথা বলা হচ্ছে। এখন উনি কি করেন? উনি তো অসুস্থ, উনি তো অসুস্থ। উত্তর দেওয়া না দেয়া আপনার পছন্দ। না, এই প্রশ্ন একটা আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এখন বিএনপি কে বলছেন যে বিএনপি হচ্ছে রাজনৈতিক দল, কিন্তু আপনার নেতা, আমি কি কোনোদিন বলছি যে বিএনপি রাজনৈতিক দল না? আপনার নেতার কথা আমি বলছি। কি আপনার নেতাই বলেছেন এই দলের নেত্রী হচ্ছেন জঙ্গি মাতা। হ্যাঁ, তো কি হইলো? এটার সাথে তার রাজনৈতিক দল চলে গেল নাকি? কোনটা আমি বুঝলাম না।
এটা এটা কোনো যুক্তি হইল? এটা কোনো যুক্তি না। সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই, যে যুক্তি কি না, যে যুক্তি আমি আসছি এখানে। গতকালকে যেই নেত্রীকে আপনি বলবেন জঙ্গি মাতা, আজকে যেহেতু আপনারা যেহেতু দৃশ্যমান কোথাও নাই, আপনার নেতা যেহেতু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং জেলে আছেন, সুতরাং আজকে সেই দল হচ্ছে গিয়ে প্রধান রাজনৈতিক হ্যাঁ, দল। আমরা এখন গুণগান করতেছি না কারো কোনো যে এটি অবশ্য দর্শকরা না, দেখছে। না, ইয়ার ধন্যবাদ। নামে আমরা যাবো বিরতিতে, যখন BNP দেখছিলেন নামে অভিমত যে আমরা অনুষ্ঠান, যাবো ছোট্ট একটি গাড়ি বিরতিতে। বিরতির পর আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হবে এবং আপনাদের কল নিব। সঙ্গেই থাকুন।